আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের একটু খবর বলবো এবং তারপরে অন্যান্য যে বাংলাদেশের খবর আছে এগুলো নিয়ে আজকের ভিডিও, এবং আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে ডিআরএফ তারা একটা পোস্ট দিয়েছে, এ নিউ ব্যাচ অফ VT-5 ট্যাঙ্কস ফ্রম চায়না হ্যাজ অ্যারাইভড অ্যাট চট্টগ্রাম পোর্ট ফর দ্য বাংলাদেশ আর্মি। তো দেখেন, এখানে আমরা জানি যে চীনের সাথে বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন স্বাধীনতার পরে যখন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়, সেই শহীদ জিয়ার সময় থেকে কিন্তু আমরা সরাসরি পারচেস করি আর কি। তো এখানে ওই চীনের যদি আবার কেউ বলে যে আমরা চীনের সাথে সম্পর্ক করতে গেলে বা তাদের হয়ে যাইতে হবে, এটা কিন্তু ভাই ঠিক না। বাংলাদেশ চীনের কাছ থেকে অস্ত্র কেনা বা তাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে বা অর্থনৈতিক যে উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ইকোনমি জোনগুলোতে যে তাদের ইনভেস্টমেন্ট, এগুলোর জন্য ভাই আরেকটা থার্ড কান্ট্রির মাধ্যম দিয়ে আমরা ঘুরে যাব, এটা কিন্তু কেউ যেন না আশা করে আর কি। চীনকে কারো সোল এজেন্সি দেওয়া হয়নি এবং বাংলাদেশ এইসব জিনিস সরাসরি চীনের সাথে করতে পারে এবং চীনের সাথে সেরকম সম্পর্ক আছে বলে আমরা তিস্তা প্রকল্পে তাদের সম্পৃক্ততা আমরা দেখেছি এবং আমরা জানি যে তিস্তা প্রকল্পে তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু একটা খুব তাড়াতাড়ি একটা কাজ শুরু করবে, এটা আমরা বুঝি আর কি। তো দেখেন, এখানে ডিআরএফ আরও একটা পোস্ট দিয়েছে এবং এখানে আমরা দেখতেছিলাম যে কুড়িগ্রাম সীমান্তে রোবট কুকুর বিএসএফ চালু করছে। তো এখন বাংলাদেশের সাথে তারা বন্ধুত্ব সম্পর্ক চায়, মোদি লোক পাঠাচ্ছে, তারেক রহমানকে শুভেচ্ছা দিচ্ছে, আবার বিএসএফের কাছে এখানে বিএসএফের এই রোবট কুকুর নিয়ে আবার তারা কুড়িগ্রামে দৌড়াদৌড়ি করে কেন? তারা আসলে ঠিক হবে না। দেখেন, এখানে দৌড়াদৌড়ি করতেছে এবং আমি আপনাদেরকে ভিডিওটাও একটু দেখাই। ডিআরএফ তাদের পেজের মধ্যে এটা একটু দিয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। তো দেখেন, এখানে ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম তারা একটা ক্লিপ দিয়েছে, ভিডিও ক্লিপ, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা রোবটের কুকুর বর্ডারের মধ্যে হেঁটে পার হচ্ছে, দেখছেন? এই যে যাচ্ছে 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 ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, 2026 এসে ফ্রেন্ডশিপ চায়, এটা চায়, কিন্তু এখন আবার মানুষ না, বিএসএফ এখন রোবট পাঠাচ্ছে ভাই। দেখছেন ওই যে এখানে গাড়ির মতো নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে রোবট কুকুর। তারা তো ওই যে বিভিন্ন ডিসপ্লেতে তাদের হাতে এইসব জিনিস আছে, আমরা দেখছি আর কি। তো ওই রকম একটা জিনিস তাদের এই বর্ডারের মধ্যে, এইটা এখানে প্যানিক হওয়ার কিছু নাই, কিন্তু তারা আসলে বাংলাদেশকে কখন কোন দিন কোন দিবসে বন্ধু ভাবছিল, এটাই তো এখন একটা $1,000,000 প্রশ্ন আর কি। তো দেখেন, এখানে বাংলা ভিশন এরকম একটা খবর দিয়েছে যে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষ, মুহূর্তেই ঝরল 3 প্রাণ, 2জন ড্রাইভার মারা গেছে এবং একজন সম্ভবত সেনাবাহিনীর মারা গেছেন আর কি। তো এটা খুব মর্মান্তিক এবং দেখেন, এই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে বাসটা ইচ্ছা করেই এই সেনাবাহিনীর গাড়িতে এভাবে ধাক্কা লাগায় দেয়। তো এটা একটু তদন্ত হওয়া উচিত এবং এটা যদি ইচ্ছাকৃত হয়ে থাকে ভাই, তাহলে এটার পিছনে কারা আছে, এটা যদি নাশকতা হয়ে থাকে, এটা কে করালো, এটা অবশ্যই খুব জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা উদ্ধার করাটা, এই তথ্যটা বা এই রহস্যটা বের করাটা খুব জরুরি। এবং আপনারা একটু ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে বলি। বাম দিক থেকে ওই সেনাবাহিনীর গাড়িটা যাচ্ছে এবং 2টা বাস আসে ডান দিক থেকে, এবং প্রথম বাসটার পিছনে ছিল যে ধাক্কাটা দেয় সেনাবাহিনীর গাড়িতে, সেই গাড়িটা কিন্তু আস্তে করে সেনাবাহিনীর যেই গাড়িটা যাচ্ছিল ওই লেনে চলে গেল এবং সরাসরি মুখোমুখি তাকে ধাক্কাটা দেয় আর কি। দেখেন আপনারা, এই যে এখানে আসতেছে, এই যে যাচ্ছে, এই যে দেখছেন একদম লেন ক্রস করে এদিকে চলে আসছে, ডান দিকে চলে আসছে। এটা তো হওয়ার কথা না। এটা একদম আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইটা একটা নাশকতা আর কি। এটা ইচ্ছাকৃতভাবে
এই গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে এবং এই মানে প্রাণহানির পিছনে এটার কোনো ষড়যন্ত্র আছে কিনা বা এটা কোনো দেশীয় শক্তি বা বিদেশি শক্তি আছে কিনা এসব কিন্তু খতিয়ে দেখা দরকার। কারণ বাংলাদেশের আসলে যে ইলেকশনে এখানে যে সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা সারা বিশ্বে খুব প্রশংসিত আর কি। এবং এই জিনিসটা ভাই মানে কাম্য না। এখানে কেন এইটা মানে হবে এটা আসলে কিন্তু এটা যদি একটা নাশকতা হয়ে থাকে এটার কিন্তু একটা বিচার বা এটার একটা তদন্ত হয়ে এটার একটা বিচার হওয়া উচিত। এই যে এখানে যাচ্ছে বাম দিক থেকে ওই পিছের থেকে গাড়িটা এসে দেখেন লেনটা একটু ক্রস করে লাগাই দিল। তো এখানে যারা প্রাণ হারিয়েছেন অবশ্যই মানে সহমর্মিতা এবং রুহের মাগফিরাত কামনা করতেছি এবং আমরা শোকাহত এবং ডেফিনেটলি এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা নাশকতা এবং এটার সুষ্ঠু বিচার আমরা চাই আর কি। তো দেখেন এখানে ভালো কিছু ইভেন্টের ব্যাপার আছে এবং আজকে তারেক রহমান সাহেব কী বলে আমরা দেখলাম যে গতকালকেই শপথ নিয়েছেন এবং নতুন সরকার মানে এটা সময় দিতে হবে। জামাত ইসলামী এবং এনসিপি তাদেরকে বলবো যে ভাই এটা সরকারকে চলতে দেন আপনারা এবং ওই শুধু বিনা কারণে আপনারা যেন হুমকি ধামকি না দেন যে রাস্তায় নামবো। এগুলা একসময় শেখ হাসিনা করছিল এবং এগুলা আমরা দেখছি যে কতটা মানে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। তো তারেক রহমান সাহেব তার ফুল টিম নিয়ে গতকালকে শপথ পাঠ করেন এবং দেশি বিদেশি মানে কূটনীতিবিদ যারা ছিলেন বা রাষ্ট্রদূত যারা ছিলেন আর কি এবং সবাই শুভাকাঙ্ক্ষী ভারত পাকিস্তান থেকেও তারা আসছিল লোকজন। তো আমরা দেখেছি এবং সারা বিশ্বের মানুষ আসলে বিভিন্ন নিউজ মিডিয়াতে এটাকে দেখিয়েছে যে বাংলাদেশ অনেক দিন পর একটা গণতান্ত্রিক উত্তরণে তারা আমরা একটা নির্বাচন করেছি এবং এটা সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা তো থাকবেই। তো তারপরে আমরা এটাকে গ্রহণযোগ্য একটা নির্বাচন বলবো এবং 60% মানুষ ভোট দিয়েছে। এটা একেবারে ছোট একটা ব্যাপার না। অনেকে বলতেছিলেন যে এখানে মানুষই হয়তো যাবে না। তো এইটা আমরা বিগত যেই নির্বাচনগুলি আমরা দেখছিলাম ফ্যাসিস্টের নির্বাচন, তো সেগুলোর চাইতে অনেকটা ভালো নির্বাচন হয়েছে এবং এটা সারা বিশ্ব মানে স্বীকৃতি দিয়েছে এবং আমরা এই গণতান্ত্রিক উত্তরণে ভাই সংসদে কিন্তু আমাদের কাজ আপনারা করেন, এটা আমরা চাই আর কি। তো তারেক রহমান সাহেব আজকে যেটা করছেন উনি স্মৃতিসৌধে গেছেন, তারপরে শহীদদের শ্রদ্ধা দিয়েছেন, তারপরে উনি শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার কবরে যান, মানে নিজের বাবা মার কবরে উনি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আমরা দেখলাম যে তারপরে ট্রাফিক সিগন্যালের মধ্যে উনি সাধারণ মানুষের মতো ট্রাফিকের মধ্যে বসেছিলেন। এটা নিয়েও বিভিন্ন শর্টস আসতেছে আর কি এবং উনি সচিবালয়ে গেলেন উনি অফিস করতে আর কি। তো এখন আসলে প্রধানমন্ত্রী প্রথম দিনে সচিবালয়ে গিয়ে মানে অফিস করতে, এটা ভাই আমাদের ইতিহাসে মনে পড়ে না যে কেউ কখনো করছে কিনা এবং প্রথম দিনে করছে কিনা। পরে করেছে কিন্তু ফার্স্ট ডেতে করেন নাই আর কি। তো তাহলে এখান থেকে আবার একটা জিনিস বুঝতে পারতেছি যে সচিবালয়ে যারা নাকি ঘোরাঘুরি করতো বা তদবির বাণিজ্য করতো এবং প্রচুর লেনদেন হইতো ভাই, মানে তারা ভাই অ্যালার্ট হয়ে গেছে আর কি যে প্রধানমন্ত্রী ওখানে যদি গিয়ে যেখানে দুর্নীতির আঁকড়া আর কি কোটি কোটি টাকার এইসব মানে বাণিজ্য হয়েছে এবং এগুলা বৈষম্যমূলক যে বৈষম্য বিরোধী যে ছাত্র যারা আছে তাদের ভাই এদিকে অনেকেই মানে আঙ্গুল তুলেছে আর কি। তো এগুলা না হোক, সচিবালয়ে যেন কেউ আবার বাণিজ্য করতে না পারে, বিশেষ করে নিয়োগ বাণিজ্য যেন না করতে পারে, ধান্দাবাজি যেন না করতে পারে। তো এটা আমরা চাই এবং তারেক রহমান সাহেব ওনার আজকের উপস্থিতি এবং উনি বিকালে সবাইকে নিয়ে ওখানে মিটিং করবেন, তারপরে লাঞ্চ করেছেন উনি, তারপরে 6টার সময় একটা কী বলে জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিবেন। তো এই সব কিছুই ভালো এবং অনেকেই কিন্তু মানে নিজেদের কাজ শুরু করে দিয়েছেন। তো দেখেন এখানে আমিনুল হক উনি কিন্তু নির্বাচনে হেরেছেন এবং উনি কিন্তু টেকনোক্র্যাট মানে প্রতিমন্ত্রী হিসেবে উনি জায়গা পেয়েছেন আর কি, ক্রীড়া প্রতিমন্ত্রী, রাইট। তো ওনার ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এরকম খবর আসতেছে যে 4th শ্রেণী থেকে বাধ্যতামূলক হতে পারে ক্রিকেট সহ 5টি ইভেন্ট। মানে এইসব জিনিস আসলে ইয়াং জেনারেশনদের মধ্যে একদম চাঞ্চল্য সৃষ্টি করবে এবং মানুষ কিন্তু ওই মানে হেলিকপ্টার মিলন সাহেব আছেন আর কি, আগের এক শিক্ষামন্ত্রী আর কি। তো ওনার যে লম্ফঝম্প এগুলাও ভাইরাল হচ্ছে, শর্টস আসতেছে এবং মানুষ কিন্তু অনেক মানে মানুষের আগ্রহ বেড়ে গেছে এই সরকারের প্রতি। গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের কাছে মানুষ অনেক আশা রাখে। এরকম কিন্তু আমরা একটা
এটা হওয়া এটা স্বাভাবিক আর কি। তো দেখেন ডক্টর ইউনূস চলে গেছেন এবং উনি বিদায় বেলা উনি যখন মানে ছবি আসতেছিল, এটা সত্য মিথ্যা জানি না, এয়ারপোর্ট দিয়ে উনি চলে যাচ্ছিলেন এবং বলতেছিলেন যে লাগেজ টানার মতো কেউ নাই। ডক্টর ইউনূস তো আসলে এতটা মানে অসহায় হয়ে যায় নাই আর কি। ডক্টর ইউনূস বাংলাদেশকে যেভাবে পাইছিলেন আর কি, আমি চাইছিলাম, আমি প্রথমে বলছিলাম এই ছাত্রদের আগে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হোক আর কি। তো উনি নিজেও বিভিন্ন সময় বলছেন আর কি যে ওনার টিমের আসলে দক্ষতার অভাব আছে, এটা তো চালিয়েছে যাই হোক, কিন্তু একটা দলকে বেশি মানে পক্ষপাতিত্ব করে ফেলেছে বা একটা এনসিপির তৈরির পিছনে তার হাতটা ছিল। এটা আসলে নিরপেক্ষতা যতটা থাকা উচিত ছিল, এটা অনেকে বলেন যে এনসিপি তার নিজের দল এবং এনসিপির প্রতি যে উনি যেরকম এনসিপি তো আসলে জেনজি না, মানে এনসিপি ওই কোটা আন্দোলন করছিল, তারা মন্ত্রীদের সাথে বৈঠক করে একসময় বলছিল যে না আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। তাদেরকে রীতিমতো বিএনপি এবং রাজনৈতিক দলগুলো এবং যারা রাস্তায় ছিল আর কি তারা বাধ্য করছে আর কি যে শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে আর কি। তো এখন অনেকে বলে যে এই মানে পুরো আন্দোলনের এই যে কী বলে মুভমেন্টের যে সফলতা এটা কিন্তু হাইজ্যাক হয়ে গেছে আর কি। তো যাই হোক এগুলো এতদিন পরে আসলে বলার কিছু নেই, কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু অনেকে এটা পক্ষপাতমূলক একটা আচরণ 18 মাসে উনি দেখেছেন এটা বলেন, কিন্তু শেষমেশ উনি তাদের যে একটা মানে উচিত শিক্ষা দিয়ে গেলেন যে এত সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে গেলেন। তো এটা সবাই প্রশংসা করেছে এবং তার যে চিরশত্রু ভারতের নিউজ মিডিয়াতে ফলো করে মানে প্রচার করা হচ্ছে যে এত সুন্দর নিরপেক্ষ নির্বাচন মানে তারাও দেখেনি আর কি। এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের উনি তো বলেই দিছেন যে বাংলাদেশের এই নির্বাচন মানে তারা যেন দেখে শেখে আর কি। এবং উনি কি বলছেন, কালের কণ্ঠ বলতেছে যে বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত। মানে এর চাইতে তো বড় মানে সার্টিফিকেট হয় না। তো এটা অবশ্যই ডক্টর ইউনূসের একটা কৃতিত্ব, একটা সফলতা। অ্যাটলিস্ট ওনার সাথে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো এবং ওনার সুস্থতা কামনা করবো এবং ওনার দীর্ঘায়ু কামনা করবো। এবং তো আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ডক্টর ইউনূসের জন্য একটা লাইন অন্তত ভালো কিছু লিখে যাবেন আর কি। এবং দেখেন ওনার যে পেজ ছিল সেই পেজটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এটা দেখে ভাই আমি একটু মানে মনটা আমার খারাপই হয়েছে আর কি। মানে অ্যাটলিস্ট আমিও বিভিন্ন সময় ভালো প্রশংসা করতে করতে ওনার কিছু ভুলচুক ছিল এগুলো নিয়ে কিন্তু আমি ক্রিটিসাইজ করছি আর কি। তো এখানে ওই চিফ অ্যাডভাইজার জিওবি একটা পেজ তার ছিল, তো এখানে থ্যাংক ইউ উনি বলেছেন। এবং এখানে যমুনা টিভি বলতেছে যে বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ। তো এটা মানে একটু খারাপই লাগছে। এবং তারপরে আশার আলোর মধ্যে আমরা দেখলাম যে ভারতের যে পররাষ্ট্র সচিব উনি আসছেন, উনি আবার জামাতের আমিরের শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন। ভালো জিনিস আর কি। মানে বুলি করার দরকার নেই, একটা বিদেশ নীতি আছে, মানে প্রতিবেশী রাষ্ট্র আছে, আপনাদের তো চলতে হবে ভাই। প্রতিরক্ষা জনপ্রশাসন সহ 5টি মন্ত্রণালয় সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো প্রতিরক্ষা যেহেতু ওনার হাতে আছে, আমি আমার ডিফেন্সের আপডেটগুলো মানে রেগুলার আমি দেওয়ার একটা চেষ্টা করব আর কি। মিক্স থাকবে ভিডিওগুলি এবং ডিফেন্সের কিছু থাকলে অবশ্যই আমি বলার চেষ্টা করব। তো এখানে প্রতিরক্ষা যেহেতু ওনার হাতে আছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভারতের চ্যানেলে দেখাচ্ছিল যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, এরকম নাকি উনি কথা বলছে। আমি আসলে চেক করা বা ভেরিফাই করার সুযোগ পাইনি, বাট ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি এটা বলে থাকেন বা বিএনপির যদি এই ধরনের কথা হয়ে থাকে, আমরা আসলে ভারতকে তো আক্রমণ করব না কখনো, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হোক বা বহিঃশত্রু হোক কেউ যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে আমাদের প্রতিরক্ষা মানে শক্তি কিন্তু যথেষ্ট থাকা উচিত আর কি। এবং সবাই নিজেদের নিরাপত্তা বা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা মানে শক্তিশালী করতেছে এবং আমাদের আসলে চুপ করে বসে থাকার কোনো কারণ দেখি না। তো যেহেতু তারেক রহমান সাহেবের কাছে ডিফেন্স মিনিস্ট্রিটা আছে, আমি একজন আমজনতার মানুষ হিসাবে ওনার কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম এবং সামরিক বাহিনীর উন্নয়ন যেটা ডক্টর ইউনূস আসলে শুরু করেছিলেন উনি যেন এটা কন্টিনিউ করে আর কি। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত এখানে জানাবেন এবং বাংলাদেশ সামরিক শক্তিতে মানে উল্লেখযোগ্য একটা উন্নতি সাধন করুক। এবং আমরা চাই যে এই ধরনের ডেভেলপমেন্ট যেন বাংলাদেশকে বহির্বিশ্বে অনেক উপরে নিয়ে যায় এবং বাংলাদেশ যেন সুনাম তৈরি করে। মানে সুনাম এবং দুর্নাম আমরা কিন্তু কুড়াইতে চাই না, এমন কিছু আমরা করবো না যে সারা বিশ্বের মানুষ আমাদেরকে মানে ছিছি করবে। তো যাই হোক, বাংলাদেশে একটা নতুন ব্র্যান্ডিং হওয়া উচিত এবং গণতান্ত্রিক এবং ডেমোক্রেসির জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই ধরনের একটা সিগন্যাল থাকা উচিত এবং সবাইকে নিয়ে আসলে দেশ চলতে হবে এবং সবাইকে মিলে মিশে আসলে এই দেশকে গড়তে হবে। তো বন্ধুরা, এখন ক্ষমতা এটুকু, খুব তাড়াতাড়ি সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।